আজকের আমাদের সেলিব্রিটি আড্ডাতে যিনি এসেছেন তিনি গানের সাথে এত সুন্দরভাবে জড়িয়ে রয়েছেন যে তার কাছ থেকে তার লাইফের যে স্টোরিটা সেটা শুনতে দারুণ লাগে। তার গানের জার্নিটা অনেক আগে থেকে শুরু হয়েছে, যখন আমরা গানের অনুভূতি না বুঝতে শিখেছি কিংবা এখন বুঝতে পারি, এখনও তিনি আমাদের মাঝে গান করছেন এবং সেই গানের ধারাগুলো তিনি বজায় রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির চৌধুরী। আমন্ত্রণ জানাচ্ছি আপনাকে A10 মিউজিকের অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, অবশ্যই আপনাকে পেয়ে আমাদের বেশ ভালো লাগছে, কারণ আপনার যে গানের জার্নিটা সেটা সম্পর্কে আমরা অনেকেই জানি এবং দর্শকদেরও এখনও জানার আগ্রহ আছে। অনেক দিন ধরে আপনি গানের সাথে আছেন। আপনার শুরুটা হয়েছিল খুব ইন্টারেস্টিং ওয়েতে, গানের সাথে পথ চলা। তো শুরুটা থেকেই একটু আসতে চাই। শুরুটা 80-র দশকের একদম শুরুর দিকে আমার স্কুলের একটা অনুষ্ঠানে আমি প্রতিযোগিতায় নাম দেই। তো সেখানে হাম নাত প্রতিযোগিতা হয়। তো সেখানে আমি হামদা এবং নাতে অংশগ্রহণ করে আমি প্রথম হই। এরপরে কোরআন তেলাওয়াতেও আমি অংশগ্রহণ করি, সেখানে দ্বিতীয় মানে সেকেন্ড হই। তো এরপরে ওই আগ্রহটা ওখান থেকেই শুরু। তারপরে এই বিভিন্ন জায়গায় খালি গলায় গান। তখন তো অত 80-র দশকে তো কোনো যন্ত্রই ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না, খালি ফ্যাসিলিটি ছিল না। হ্যাঁ, খালি গলায় সব জায়গায় গান গেলেই যেখানেই একটু গান খালি গলায় গেতাম আর হাত দিয়ে বাজিয়ে। তো সেইভাবে বেশ কয়েক জায়গায় অনেক জায়গায় গান গাওয়া হলো। তারপরে গান গাওয়ার সুবাদে বিভিন্ন জায়গায় অলরেডি মোটামুটি অনেকেই চিনে গেছে যে গান গাচ্ছি। তখন ফিল্মের গানগুলো খুব জনপ্রিয় ছিল। 80-র দশকে ফিল্মের গানগুলো এত জনপ্রিয়, তো ওই গানগুলো ওই রেডিওতে শুনে শুনে মুখস্থ। সেই সময়টাতে কিন্তু ক্যাসেট এবং রেডিওতে মানুষ গান বেশি শুনতেন এবং গানগুলো অনেক বেশি দর্শক জনপ্রিয়তা পেত। তো সব কিছু মিলে আপনার কোন সিঙ্গারের গানটা বেশি শোনা হতো? সত্যিকারে আমি বলবো যে আমার প্রথম গান রেডিওতে শোনা। রেডিও আমাদের বাড়িতে ছোট্ট একটা টুইন ওয়ান, তার আগেও একটু এতটুকু এইটুকু একটা রেডিও। তো ওই রেডিওতে আমরা সকালবেলা ওই যে অনুরোধের আসর হতো, তো ওখান থেকে প্রথম আমার মনে পড়ে এটা 1982 সালের কথা। আচ্ছা, তো তখন তখন তো আপনি টিনেজার। হ্যাঁ, তখন টিনেজার। তো হঠাৎ করে আমার একটা গান একা একা কেন ভালো লাগে না। আচ্ছা, এই গানটা জীবনের সাথে কি রিলেট করতেন তখন যে আপনার একা একা ভালো লাগছে? না, তখন আসলে এই গানটা ওই রেডিওতে এত বাজত, প্রায় মানে যখনই মানে দুপুরেও বাজতো, সকালবেলাও বাজতো, বিকালবেলা বাজতো। তো অনেকবার ওই যে মানে বিষয়টা হলো কি, একটা গান যদি অনেকবার বাজে তখন একটা ভিতরে একটা চলে আসে যে এই গানটা আর ভালোই লাগে। এই গুনগুন করতে এই গানটা গেয়ে ফেললাম এক জায়গায়। গাওয়ার পর তো সবাই আরে বাবা ওই শুনতেই মুখস্থ এবং শুনতেই মুখস্থ করে গাওয়া। বাহ, এই গানটির কথা যখন হচ্ছে, গানটি শুনতে ইচ্ছে করছে আপনার কণ্ঠে, আমরা কি শুনতে পারি? আচ্ছা, এটা যদিও মেয়ে শিল্পীর গান, আমি চেষ্টা করছি। একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন কেন বসে না, আমার কি হতে কি হয়ে গেল, আমি নিজে তো কিছুই বুঝি না, ও একা একা কেন ভালো লাগে না। গান ছাড়া আসলে ভালো লাগে না, একা একা থাকার সময় সবচেয়ে গানই উত্তম একটা মেডিসিন। আচ্ছা, আপনার পরবর্তীতে শেখা হয়েছে কোথায় গান? তারপরে গান স্কুলের বিভিন্ন প্রতিযোগিতার, ওই যে এটাকে বলে যে শিক্ষা সপ্তাহ, তারপরে বিভিন্ন গ্রন্থমেলা, এগুলোতে প্রতিযোগিতায় গান দিয়ে তারপরে প্রতিযোগিতার মাধ্যমে প্রথম হওয়া। আস্তে আস্তে গান কিন্তু আর শেখা হচ্ছে না, কারণ আমাদের ওখানে এটা রিমোট এরিয়া। তো আমার জেলা হলো ভোলা। তো ভোলা শহর বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা দ্বীপ। তো সেখানে গানের কোনো শিক্ষকও নাই। ওই শুনে শুনে যা, রেডিওই হলো আমার প্রথম ওস্তাদ। আমি বলতে পারি যে প্রথম ওস্তাদ আমার রেডিও। তারপরে এই ক্যাসেটের যখন আসলো তখন ওই যে টুইন ওয়ানের মাধ্যমে গান শোনা। তখন আবার আমার বড় ভাই আবার মেহেদী হাসানের গানের খুব ভক্ত ছিলেন। তো মেহেদী হাসানের গজলগুলা তখন এই বাসায় ওই টুইন ওয়ানে বাজানো হতো, ওগুলো শুনতাম। আর লতাজির গান মনে পড়ে। তো ওই গানগুলো শোনা। তো সেখান থেকে এই আস্তে আস্তে আমার স্কুল যখন শেষ হলো
মানে শেষ হওয়ার কিছুদিন আগে আমি একটা স্কুলে, গানের স্কুল শুরু হলো। আমাদের এক আপা ওখানে, বুলু ঘোষ উনি এবং কমলা দি, ওনারা দুজন মিলে একটা স্কুল শুরু করলেন। সেই স্কুলের প্রথম গানের স্টুডেন্ট আমি। আচ্ছা, আপনার এই যে শেখার যে আগ্রহটা গানের প্রতি, তখন ফ্যামিলি আপনাকে কতটা সাপোর্ট দিয়েছে? শুরুতে একটুও সাপোর্ট ছিল না আমার। আমি বাজার করতাম, বাজারের থেকে পয়সা বাঁচিয়ে সেই টাকাটা জমিয়ে তারপরে আমি যে গানের স্কুলে ভর্তি হয়েছি সেখানে বেতন দিতাম। এইভাবে আমার শুরু হয়েছিল। তারপরে একটু জানতে চাই তখন বেতনটা কেমন ছিল? আমার যতটুকু ওই সময়ে, এটা তো আমরা 80s এর সময়ের কথা বলছি, প্রথমে বেতন ছিল 50 টাকা। আচ্ছা, 50 টাকা জোগাড় করা অনেক টাফ। এটা মান্থলি? হ্যাঁ, মান্থলি 50 টাকা জোগাড় করা অনেক টাফ। অবশ্যই তখন এটা অনেক। তো তারপরে কিছুদিন পরেই স্কুলের স্টুডেন্ট বাড়ানোর জন্য তারা বিভিন্ন রকম আর্টের ইয়ে করলো। তো স্টুডেন্ট ওইরকম তখন অত একটা কালচারালি সবার ফ্যামিলিতেই মনে তখন প্রবলেম থাকতো আর কি। হ্যাঁ, তো তারপরে আস্তে আস্তে স্টুডেন্ট আস্তে আস্তে আসা শুরু করলো। তারপরে আবার পয়সা একটু বাড়িয়ে দিল, 75 টাকা। আচ্ছা, হ্যাঁ, তো আমি বেশ 2-3 বছর আমি কন্টিনিউ সারেগামাগুলো এগুলো শিখলাম। কিন্তু ওই গান আমার সাথে দিদিরা ওনারা হারমোনিয়াম বাজিয়ে দিতেন, আমি সাথে সাথে গেতাম। আমি হারমোনিয়াম বাজাতে জানতাম না। আচ্ছা, তো ওইভাবেই চলতে থাকলো এবং প্রতিযোগিতায় আমি ওইভাবে যেতাম। গিয়ে ওখানে ওই গান শুরু, আমার মানে দাদা বলতো, আমার এক বড় ভাই ছিল, ওনার নাম হলো গোপাল বাবু গোপাল নাগ। উনি স্বর্ণ ব্যবসায়ী ছিল, কিন্তু উনি এত যোগ্যতা সম্পন্ন একজন শিল্পী। উনি যখন মান্নাদের গান গাইতেন মনে হতো যে মান্নাদের গলাটা কেটে লাগিয়ে দেওয়া হয়েছে। আবার সতীনাথের গান গেলে মনে হচ্ছেন সতীনাথের শিল্পী। আবার যখন নজরুলগীতি গাইতেন মনে হয় যে উনি বিশাল এক নজরুলগীতি শিল্পী। আবার যখন উনি রবীন্দ্রসঙ্গীত গাইতেন মানে গলাটা রবীন্দ্রসঙ্গীতের মতো হয়ে যেত। ওই ভদ্রলোক, হ্যাঁ, খুবই ট্যালেন্টেড। এবং ওই ভদ্রলোক আমাকে খুব পছন্দ করতেন। তো ওই বিভিন্ন প্রতিযোগিতায় আমি যদি কোনো জায়গায় নাম দিতাম উনি হারমোনিয়াম বাজিয়ে দিতেন। তো গিয়ে আমাকে বলতো যে এখান থেকে গান শুরু। তখন এটার নাম যে স্কেল সেটা তো জানি না, তো এখান থেকে গান শুরু, এই বলে গান বাজানো শুরু করতেন। তো যখন আপনি ফ্যামিলিতে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আসলে আপনি প্র্যাকটিস করছিলেন, ফ্যামিলি যখন জানতে পেরেছে বা এমন কোনো মার খেয়েছেন কিনা, বকা খেয়েছেন? হ্যাঁ, অনেক বকা খেয়েছি, অনেক বকা খেয়েছি। আমাকে আমার বাবা, বিশেষ আমার বাবা, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, আমার বাবা কিন্তু এক ফোঁটাও গান পছন্দ করতেন না। আচ্ছা, এমনি হামনাত পছন্দ করতেন কিন্তু গান পছন্দ করতেন না। উনি যখন জানলেন যে আমি গান গাচ্ছি, বাসায় একদিন এসে প্রচন্ড বকা, ওরে বকা রে। তো বকা খাওয়ার পরে আমার তো এটা প্রবল ইচ্ছা, আমার আম্মা আমার আম্মা পছন্দ করতেন, আম্মা গান পছন্দ করতেন। আচ্ছা, তো আপনার সবচেয়ে বেশি পছন্দের শিল্পীকে এই মুহূর্তে যদি বলি, আপনার একজন পছন্দের শিল্পীর কথা বলতে, যার গানটা আপনার মনে পড়ছে? বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে মানে প্রিয় শিল্পী হলো বশির আহমেদ, তারপরে হলো নিয়াজ মাহমুদ চৌধুরী, সুবীর নন্দী। আমি যেহেতু একটু মেলোডি গানের ভক্ত এবং শ্রোতা, আমি নিজেকে শিল্পী বলবো না, তো সেই জায়গা থেকে ওনাদের গানকে আমাকে বেশি টানে। এছাড়াও অনেকে। আর যদি বলি বর্তমান প্রজন্মের আসলে এই ধরনের গান গাওয়ার শিল্পী তো খুব কম। বাট কার গান ভালো লাগে শুনতে মনে হয়েছে? আমি সবার গানই শুনি, সব ধরনের গান শুনি, আমি ব্যান্ড থেকে সব ধরনের গান শুনি। এখনকার যারা নতুন আসছে, একেবারে নতুন আসছে, নতুনদের মধ্যে অপু আমান, তারপরে রাশেদ, খুব প্রমিজিং শিল্পী, সমরজিৎ, তারপরে অলোক সেন, একটু মানে কি বলবো, মেলোডি ঘরানার গান এরা বেশি গেয়ে থাকে, এদের গান শুনি। এছাড়াও আর অন্য যারা একটু ব্যান্ড টাইপের গান গায় বা রবীন্দ্রসঙ্গীত, নজরুলসঙ্গীত, সবার গানই আমি শুনি। লোকসঙ্গীত? হ্যাঁ, লোকসঙ্গীত, সবার গান শুনি। আচ্ছা, আমরা তাহলে এই প্রজন্ম থেকে একটা গান আমরা একটু দর্শকদের উদ্দেশ্যে দেখাতে চাই। কুমার বিশ্বজিৎ আমার অনেক প্রিয় একজন শিল্পী, আমি ওনার সব ধরনের গান পছন্দ করি। সম্প্রতি উনি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন, ওগো বিদেশিনী, আমি সেই গানটি শুনতে যাচ্ছি। গানটি দারুণ, আমরা তাহলে দর্শকদেরকে দেখাই। শিওর, চলুন দর্শক আমরা গানটা উপভোগ করে আসি। বাহ, এই তো খুব সুন্দর একটা মিউজিক ভিডিও আমরা দেখলাম চমৎকার আয়োজনে। এখন আপনার কি প্ল্যানিং রয়েছে, কোনো মিউজিক ভিডিও কি হয়েছে বা আগামীতে পরিকল্পনা আছে? আমার এখন আমি একটু সুর করার মধ্যে নিজেকে নিয়োজিত করছি একটু একটু করে। আমার গত জানুয়ারি মাসে আমার একটি গান
একজন শিল্পী গেয়েছেন, প্রিয়া ভৌমিক। ও এই গানটা মোটামুটি ইউটিউবে কোনো রকম বুস্টিং ছাড়া মোটামুটি 5,000-এর মতো ইয়ে করেছে, এটা রিচ করেছে। আর সম্প্রতি আরেকটা গানের ইয়ে হচ্ছে অর্পাদে, ও একটা গান গাচ্ছে, এই গানটা আমার সুরে। এই গানটা আগামী মাসে এটা রিলিজ হচ্ছে, অলরেডি মিউজিক ভিডিও হয়ে গেছে। ওই গানটার আমি একটু গেতে পারি। আচ্ছা, জি অবশ্যই। তোমার ছবি মনে এঁকে দেখি সারা বেলা, তবু কেন করছো এত লুকোচুরি খেলা? উড়ে যেতে ইচ্ছে করে তোমার মন আকাশে, উড়ে যেতে ইচ্ছে করে তোমার মন আকাশে। মন ভ্রমরা হয়ে কবে আসবে আমার পাশে? তোমার ছবি মনে এঁকে দেখি সারা বেলা। বাহ, দারুণ। এই গানটি অর্পাদে গিয়েছে। গানটির কথা চৌধুরী নাজমুল হক। উনি খুব রুচিশীল একজন গীতিকবি। তো ওনার সাথে আমার পরিচয় হওয়ার পর উনি গানটা দেওয়ার পর আমি চেষ্টা করলাম একটু সুর করার। তো উনি গানটার সুরটা শুনে খুব পছন্দ করলেন। তো গানটা অলরেডি অডিও এবং ভিডিও দুইটাই হয়ে গেছে, এখনো রিলিজ হয়নি, আগামী মাসে হবে। আচ্ছা, আপনি বুলবুল একাডেমি এবং সেই সাথে বাফাতেও ছিলেন, সেটার অভিজ্ঞতা কেমন? আচ্ছা, আমি বুলবুল একাডেমিতে জয়েন করি 2009 সালে। এটা হলো প্রথম আলোতে পত্রিকায় সার্কুলার দিয়েছিল, সেখানে আপনার প্রায় 350 পরীক্ষা দিয়েছিল। তো সেখানে আমি এই পরীক্ষার মধ্যে আমি প্রথম হয়ে আমি সেখানে শিক্ষক হিসেবে জয়েন করি। তো বাচ্চাদের আমার ইয়ে হলো যে বাচ্চাদের গান শেখানো। তো সেই জায়গায় বাচ্চাদের বেশ কিছু বাচ্চাকে আমি গান শিখিয়েছি। তাদের মধ্যে একটা বাচ্চা সেরা কণ্ঠের জনপ্রিয় শিল্পী হয়েছে এবং প্রথম হয়েছে, সেরা কণ্ঠের প্রথম হয়েছে। ওর নাম হলো সুমনা। ও আমার স্টুডেন্ট, সরাসরি আমার কাছেই প্রথম গান শেখা শুরু করেছে বুলবুল একাডেমির। মানে এইটা আমার অনেক বড় একটা মানে কি বলবো মানে স্মৃতিচারণ, যে ওর যখনই ওরকে বিভিন্ন চ্যানেলে গান গাইতে দেখে আমার খুব ভালো লাগে। আর এরপরে আমি বুলবুল একাডেমি থেকে বেরিয়ে আমরা আবার আলাদা একটা বাফা করেছি, সেটার নাম হলো সেন্ট্রাল বাফা। এটা 2014 সালে এটা ইয়ে হয়। আমি ওটার প্রথম থেকেই আমি ওটার চেয়ারম্যান। তো এখন আমি ওটার চেয়ারম্যানের দায়িত্বে আছি। প্লাস আমি ওই স্কুলটা ধানমন্ডির 32 নম্বরে, তো ওখানে আমি ভাইস প্রিন্সিপাল। স্কুলের মানে শিক্ষকতার দিক থেকে আমি ভাইস প্রিন্সিপাল। ওইটা চলছে আর কি। তো এই হলো আমার শেখার মানে শেখানোর স্টুডেন্ট। বা আপনার কাজের অভিজ্ঞতাটা বেশ দারুণ, এবং স্পেশালি যদি বলি যে যখন নিজের একজন শিক্ষার্থী যখন ভালো কিছু করতে পারেন তখন কিন্তু আসলে ভালো কাজ করে, গর্ববোধ হয় আসলে। তো সবকিছু মিলিয়ে এখন তো আপকামিং প্রজন্ম বেশ ভাইরাল ট্রেন্ডি ওয়েতে চলছে। তো এই যে এখন যে প্রজন্মটা দেখছেন এবং আপনাদের সময়ের 80 দশকের যে প্রজন্মের যারা সঙ্গীত শিল্পী ছিলেন তাদেরকেও আপনি দেখেছেন, তো সবকিছু মিলিয়ে এই প্রজন্ম যে ট্রেন্ডি ভাইরাল যে একটা ওয়েতে তারা ভাইবে ভাসছে, এই বিষয়টা আপনার কাছে কেমন লাগে? না, প্রযুক্তির সাথে তো আমাদের সবাইকে সময়ের সাথে থাকতে হবে এবং প্রযুক্তির সাথে থাকতে হবে। তো সেই দিক থেকে বেশ ভালো কিছু শিল্পীও আমাদের ইয়াতে আসছে এবং বিভিন্ন ইয়াতে এখন ওটিটি এবং বিভিন্ন প্ল্যাটফর্মে গান হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর মিউজিক ভিডিও হচ্ছে। কিন্তু আমাদের সময় যে গানটা শোনার মধ্যে সীমাবদ্ধ ছিল এবং গানটা শুনে সবাই মানে হৃদয়ঙ্গম করতো, যেটাকে বলে ইংলিশে রিয়েলাইজ, সেই রিয়েলাইজেশনের জায়গাটার অনেকটা ঘাটতি হয়ে গেছে। হ্যাঁ, কমতি হয়ে গেছে। এবং আমি বলবো যে গান তো এটা উপলব্ধি করা এবং সেটাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখা। তো এখনকার অনেক সুন্দর সুন্দর সুরের গান হচ্ছে। তো এই যে আমি যেহেতু এই পুরোনো দিনের গানের মানে ধারাটা বহন করে আসছি, তো আমি তো এই ধরনেরই সুর আমি চিন্তা করেছি যে এই যুগে এই ধরনের কেউ এই সুরে কেউ গান গাবে না এবং কেউ গাবেই না। তো আমি একটু অবাকই হলাম। আমার এই যে প্রথম যে গানটা হয়নি মনে একটিবারও, প্রিয়া ভৌমিক যে গানটা গেয়েছে, এখানে একজন ইউটিউবে একজন কমেন্ট করেছে
যে এখনো এই ধরনের গান হয়। হ্যাঁ, একজনে কমেন্ট করেছে, আমি দেখেছি যে এখনো এই ধরনের গান হয় এবং এই ধরনের লিরিকের গান এই সময় হয়, এটা আমরা মানে অবশ্যই ভাবতে ভালো লাগে একটা হ্যাঁ বিষয় ভাবতে অবাক লাগছে এবং আরো ইন্সপায়ার করে আরো হ্যাঁ, এই ধরনের গান তৈরি করা। তো আসলে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো, সেটা হলো যে আমি 2014 সালে আমি একটা গায়ে হলুদের প্রোগ্রামে মান্নাদের গান গেলাম। উনি যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে বললেন যে শুধু মান্নাদের গান। তো গায়ে হলুদের মান্নাদের গান এটা তো বেমানান সম্পূর্ণ, সেখানে সবাই শুধু মানে কি বলবো মাস্তি টাইপের গান, গায়ে হলুদ সবাই একটু মজা ধামাকা, হ্যাঁ এই ধরনের। তো মান্নাদের গান যখন আমাকে গাইতে বললো, আমি একটু খুব মানে ভয়ে ছিলাম যে মান্নাদের গান এত লোকের ক্রাউড, সেখানে মান্নাদের গান কে শুনবে। তো ওই যার প্রোগ্রাম উনি একদম ডিটারমাইন্ড যে না মান্নাদের গানই গাইতে হবে, অন্য কোনো গান গাওয়া যাবে না। তো আমি শুরু করলাম, শুরু করার পর দেখলাম যে বেশ কয়েকটা মানে প্রায় 6-7টা ছেলে এবং মেয়ে আমার কাছে এসে মান্নাদের গান রিকোয়েস্ট করতেছে একদম সামনে এসে। তো আমি তখন আমার ওই কথাটা মনে পড়লো যে মান্নাদে যখন এই গানগুলো সৃষ্টি করেন তখন উনি বলেছিলেন যে এই গানগুলো কি কালোত্তীর্ণ হবে, হ্যাঁ কালোত্তীর্ণ, হ্যাঁ এটা তখন ওনার মনের শঙ্কা ছিল যে আসলে এই গানগুলো এই কাল পেরিয়ে সামনে কেউ শুনবে কিনা। তো আমি তখন ওই কথাটা বললাম যে আসলে মান্নাদের যথার্থই বলেছেন যে কালোত্তীর্ণ হয়েছে এবং এই প্রজন্মের ছেলেরাও মান্নাদের গান শুনবে। তো মেলোডি ধারার গানের কোনো আসলে কোনো বিকল্প নেই, এটা প্রজন্ম থেকে প্রজন্ম এটা চলবে। এবং কিছু জিনিস থাকে যে আস্তে আস্তে ফেড আউট করে, কিন্তু এই ধরনের গান কিন্তু আস্তে আস্তে ভালো লাগাটা আরো দ্বিগুণ ভাবে 3 গুণ ভাবে বাড়ে, অনেক বাড়তে থাকে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, গল্প গানে আমাদের সময় শেষ, আমরা বাড়ি ফিরে যাব, কিন্তু যাওয়ার আগে আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। আমি দর্শকদের বলবো যে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মেলোডি গান শুনবেন, সুন্দর কথার গান শুনবেন এবং বাংলাদেশের শিল্পীদের গান শুনবেন। বাংলাদেশের শিল্পীদেরকে আপনারা বেশি বেশি গানের জায়গা থেকে সুযোগ করে দিবেন গান গাওয়ার জন্য। তাহলে বাংলাদেশে অনেক প্রতিভাবান এবং অনেক ট্যালেন্ট শিল্পী আছেন, তাদেরকে আপনারা যদি মূল্যায়ন করেন তাহলে বাংলাদেশের এই সঙ্গীতের ধারা সামনে এগিয়ে যাবে। আপনাদের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে এবং সুন্দর সুন্দর গান শোনার আহ্বান জানিয়ে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন এবং এটিএন মিউজিকের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা। আপনাকেও অশেষ ধন্যবাদ। এটিএন মিউজিক আমার অনেক প্রিয় একটা জায়গা, আমার অনেক সুখ স্মৃতি এটিএন মিউজিকের সাথে। আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য এটিএন মিউজিককে অশেষ অশেষ ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন মিউজিক দেখতে থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ।